আজকে আমরা দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় আয়তঘন বা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোগ্রাম অর কিউবয়েড এই অধ্যায়টি সমাধান করব। এই আয়তঘনের অধ্যায়টি সমাধান করতে গেলে আমাদের কতগুলি ছোট ছোট কথা মনে রাখতে হবে, যেগুলি হলো 1 নম্বর, যে সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলটি কি। সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, আমরা এই আয়তঘনে আগে একটা জিনিস বুঝে নিই যে আয়তঘনটা কি আর ঘনকটা কি। আয়তঘন মানে হলো এমন যদি কোনো বক্স হয় যেটি আয়তাকারের মতো দেখতে কিন্তু 6টি তলা আছে, সেটি হবে আয়তঘন, ঠিক আছে। আর যদি এমন কোনো বক্স থাকে যেটি সবকটি তল সমান কিন্তু 6টি তলা আছে, সেটি হবে ঘনক, ঠিক আছে। তাহলে আমরা আয়তঘনের 1 নম্বর যেটি মনে রাখতে হবে সেটি হলো সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান 6টি তল। একটু আগে বললাম যে এর যে কোনো সমকোণী চৌপলের 6টি তল থাকবে, উপরে একটি, নিচে একটি, এই সাইডে একটি, তার উল্টো সাইডে একটি, আবার সামনে একটি, আর তার উল্টো সাইডে একটি। তাহলে সমকোণী যে কোনো চৌপলের 6টি তল থাকবে, সেই জন্য 6টি তলের সমগ্রতলের ক্ষেত্রফলের সমষ্টি, 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে 6টি তল কি কি পাবো? 2 ইন্টু এবি ইন্টু বিসি প্লাস এবি ইন্টু বিই প্লাস বিসি ইন্টু বিই। এই এবি মানে আমরা দৈর্ঘ্য ধরছি আর বিসি মানে প্রস্থ, তাহলে এবি মানে দৈর্ঘ্য, বিসি ইন্টু প্রস্থ। আবার এবি লিখছি, তাহলে দৈর্ঘ্য লিখবো, এই প্লাসটা লিখে দিলাম, এবি লিখছি, দৈর্ঘ্য লিখবো, আর বিই মানে হচ্ছে উচ্চতা। আবার এই বিসি লিখেছি মানে প্রস্থ, আর বিই মানে উচ্চতা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। 1 নম্বর। 2 নম্বর হলো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। ঘনক আমরা একটু আগে বলেছি যেটি সব দিক সমান এবং 6টি তল থাকবে। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ বর্গক্ষেত্র বর্গ একক, যেখানে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক ইকুয়াল টু 2 ইন্টু 3 স্কোয়ার, এই 2 ইন্টু এই এ ইন্টু এ মানে হলো এর স্কোয়ার, আবার প্লাস এ ইন্টু এ মানে এ স্কোয়ার, আবার এ ইন্টু এ মানে এ স্কোয়ার। তাহলে এই একটা স্কোয়ার যোগ এই একটা স্কোয়ার, তাহলে দুটো স্কোয়ার যোগ এই একটা স্কোয়ার, তাহলে 3টে স্কোয়ার, তাহলে 3 এর স্কোয়ার বর্গ একক, 3 দুগুণে 6 স্কোয়ার বর্গ একক। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 6 স্কোয়ার বর্গ একক। এবার আমরা ঘরের সাধারণত অঙ্ক অনেক পাবো। তাহলে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল, ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল তাহলে কি পাবো? ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে দুটি দৈর্ঘ্য পাবো, দুটি প্রস্থ পাবো, উচ্চতা পাবো। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা ইকুয়াল টু ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। তাহলে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্র কি হলো? ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, অথবা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। 4 নম্বর, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। এই কর্ণের দৈর্ঘ্য সাধারণত আমাদের অনেক বেশি পাবো, সামনাসামনি হব এই অঙ্কের, এই কারণে এটা ভালো করে মনে রাখতে হবে। আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য হলো রুট ওভার দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার প্লাস উচ্চতার স্কয়ার। আবার বলছি, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু রুট ওভার দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। 5 নম্বর, ঘনকের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্য উপরেটি গেল আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। আয়তঘনের ক্ষেত্রে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এবার 5 নম্বরে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঘনকের আয়তন, ঘনকের আয়তন হলো ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ঘনকের আয়তন বের করতে গেলে কি বের করব? ভূমির ক্ষেত্রফলটা বের করব
তার সাথে উচ্চতা গুণ করলে আমরা ঘনকের আয়তন পেয়ে যাব। তাহলে এই কটি ছোট ছোট কথা যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই কটি আবার সুন্দর করে আমরা খাতায় যদি নোট করে রাখি তাহলে আমাদের পরে মনে রাখার সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম অঙ্কটা পড়ি। প্রথম কোশ্চেনে দেখি 4-এর দাগে যে অঙ্কটি ছিল সেই অঙ্কটিতে বলেছে যে আমরা পরিবেশে, একই দাগে আমরা পরিবেশের 4টি আয়তঘনাকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখি। 4টি আয়তঘনাকার, আয়তঘনাকার মানে কেমন একটু আগে বললাম। আয়তঘনাকার মানে হলো এই যে দেশলাইয়ের বক্সটা, এটি হলো কেমন, এটি হলো আয়তঘনাকার। বা এই রাবার বক্সটা, এটি হলো আয়তঘনাকার, কারণ এটি দেখতে আয়তক্ষেত্রের মতো কিন্তু 6টি তল আছে, এই জন্য এগুলো হলো আয়তঘনাকার। তাহলে আয়তঘনাকার বস্তুর নাম যদি আমাদেরকে লিখতে বলে তাহলে আমরা কি লিখব, যে 4টি আয়তঘনাকার বস্তুর নাম। 1 নম্বরে হলো দেশলাইয়ের বক্স, দেশলাইয়ের বক্স। 2 নম্বরে অন্য যে কোনো কিছু হতে পারে, বাড়ি ঘর হতে পারে, মিষ্টির প্যাকেট হতে পারে, আলমারি হতে পারে, এগুলো হতে পারে। আর তাহলে আমরা লিখে ফেলি যে পরিবেশের 4টি আয়তঘনাকার বস্তুর নাম, পরিবেশের 4টি আয়তঘনাকার বস্তু নাম হলো, একে আমরা দিতে পারি দেশলাই বক্স, দুইয়ে আমরা লিখতে পারি মিষ্টির প্যাকেট, তিনে আমরা লিখতে পারি আলমারি, চারে আমরা এই রাবার বক্সটাকেও আয়তখানাকে ধরতে পারি, তাহলে রাবার রাবার বক্স, এগুলো। এবার বললো 4টি ঘনকাকার বস্তুর নাম। ঘনকাকার মানে ঘনকাকার, যার 6টি তল থাকবে কিন্তু সবগুলো এটির যত দৈর্ঘ্য যত প্রস্থ ঠিক তার পাশেরটারও তাই, এ পাশেরটারও তাই, ও পাশেরটারও তাই, এ পাশেরটারও তাই, নিচেরটারও তাই। তাহলে ঘনকাকার বস্তু যদি বলে তাহলে আমরা 4টি নাম লিখতে পারবো। 4টি নাম কি লিখবো, যে 4টি ঘনকাকার বস্তু হলো 4টি ঘনকাকার ঘনক আকার বস্তুর নাম হলো, 1 নম্বরে আমরা কি দিতে পারি, 1 নম্বরে ঠিক এমন বস্তু যে কোনো কিছু দিতে পারি, লুডোর ছক্কা হতে পারে, তাহলে লুডোর ছক্কা, লুডোর ছক্কা, লুডোর ছক্কা। 2 নম্বরে আর কি দিতে পারি, বই যেগুলোতে রাখা হয় ঘনাকাকৃতি বইয়ের বক্স, তাহলে ঘনকাকৃতি বইয়ের বক্স বা বাক্স।
3 নম্বরে কি দিতে পারি? ঘনাকাকৃতি চৌবাচ্চা। ঘনকাকৃতি চৌবাচ্চা। 4 নম্বরে কি দিতে পারি? কিউব। কিউব, ওকে। এই কিউবটিকে রুবিক্স কিউবও বলা যেতে পারে বা কিউব বলা যেতে পারে। তাহলে এবার আমরা 2 এর অঙ্কটি করব। 2 এর অঙ্কটিতে বলছে পাশের আয়তঘনাকার চিত্রের তলগুলি মানে তল কতগুলি রয়েছে? 6টি তো তল থাকবে। ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি। এই যে চিত্রটি আঁকা রয়েছে, এই চিত্র তলগুলি, ধারগুলি আর শীর্ষবিন্দুগুলির নাম লিখতে বলছে। তাহলে এই চিত্রটিকে প্রথম অঙ্কন করতে হবে। চিত্রটিকে আমরা উড পেন্সিলের দ্বারা অঙ্কন করব। তাহলে আয়তঘনাকার চিত্র অঙ্কন করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের একটি বর্গক্ষেত্র আঁকতে হবে। বর্গক্ষেত্র, ঠিক তার মাঝখান থেকে আবার একটি বর্গক্ষেত্র, এর মাঝখান দিয়ে আবার এখানে একটি ধার হবে, ঠিক তেমন, মানে এখান দিয়ে এই পর্যন্ত অর্ধেক হবে, আবার এখান দিয়ে এই পর্যন্ত অর্ধেক হবে, এমন একটি এই পর্যন্ত এলো, আবার এটা এই পর্যন্ত এলো। এরপর এই বিন্দু দিয়ে এটাকে আমরা যোগ করব, এই ধারেরটা দিয়ে এইটা যোগ করব, এই ধারেরটি দিয়ে এটি যোগ করব, আর এই ধারেরটি দিয়ে এটি যোগ করব। তাহলে আমরা পেলাম আয়তঘন। এবার নামগুলো দিয়ে ফেলি। নামগুলো ছিল, এখানে এ ছিল, এখানে বি ছিল, এটি ছিল সি, এটি ছিল ডি, অর্থাৎ উপরের তলটি এ বি সি ডি। এবার নিচে এটি ছিল ই, এটি ছিল এফ, তাহলে এটি জি হবে, জি, এটি এইচ হলো। এবার আমরা তলগুলির নাম যদি লিখি, তাহলে 2 এর দাগের এটি তলগুলি হলো তলগুলি কি কি? তল রয়েছে এই একটি, এটি কি? এ বি সি ডি, এই একটি তল। তাহলে আমরা এটা কি লিখব? তলগুলি হলো এ বি সি ডি, এটি একটি তল। পরের তলটি ই এফ জি এইচ, ই এফ জি এইচ, অর্থাৎ এই নিচের তলটি, এই নিচের তলটি। তাহলে এই নিচের তলটি ই এফ জি এইচ। আর কি তল রয়েছে? এই সাইডে একটি তল রয়েছে, এই সামনে তল, ওই সাইডে তল, আর ওই পিছনে তল। তাহলে মোট 6টি হবে। তাহলে 2টি হয়েছে, আরো 4টি বাকি আছে। তাহলে 4টি কি কি? এ ডি, এ ডি ই এফ। তাহলে এ ডি ই এফ। পরেরটি কি? বি সি জি এইচ। এই যে বি সি জি এইচ, মানে ওই সাইডের তলটি। তাহলে বি সি জি এইচ। পরের তলটি এ বি এইচ ই, অর্থাৎ এই সামনের তলটি। তাহলে এ বি এইচ ই। আর পরের তলটি হলো ডিসি জি এফ, ডিসি জি এফ, ওই সাইডের তলটি। তাহলে ডি সি জি এফ, এটি হলো তল। এবার আমরা ধারগুলি বের করব।
ধারগুলি কি কি রয়েছে? এবার ধারগুলি হলো, ধারগুলি কি কি রয়েছে? এবি, এই এবি এটি একটি ধার। এই যে আয়তঘনটি যদি আমরা ধরি, তাহলে এখান থেকে এটা যদি এই যে এবি, এই এবি, তাহলে এটি একটি ধার, আবার এটি একটি ধার, এটি একটি ধার, এই সাইডে এটি একটি ধার, এটি একটি ধার, এরকমই আমরা ধারগুলো বের করবো। তাহলে এই এবি অর্থাৎ এইটাকে বের করছি, ঠিক আছে? তাহলে ধারগুলি লিখে ফেলি। এবি, এবি অর্থাৎ এই ধারটি, পরেরটি বিসি, বিসি মানে এই ধারটি বিসি, পরেরটি সিডি এই ধারটি সিডি, পরেরটি ডিএ এই ধারটি, পরেরটি ইএফ, ইএফ, পরেরটি এফজি, এফজি, পরেরটি জিএইচ, জিএইচ, এরপরেরটি এইচ, এইচই, এইচই, এরপরেরটি এই অর্থাৎ এই ধারটি এই, তারপরেরটি ডিএফ, ডিএফ এই ধারটি, তারপরেরটি বিএইচ, বিএইচ, এই বি, এই এইচ এই ধারটি, পরেরটি সিজি, সিজি, এগুলি হলো ধার। এবার আমরা শীর্ষ বিন্দুগুলি বের করব। আচ্ছা, এটাকে যদি আমরা ধরি, এই যে এইটাকে ধরি, এ বি সি ডি, এই এ একটি শীর্ষবিন্দু, বি একটি শীর্ষবিন্দু, সি একটি শীর্ষবিন্দু, ডি একটি শীর্ষবিন্দু, আবার এই নিচে ই একটি, এই পাশে এফ, জি, এইচ, এগুলি শীর্ষবিন্দু। তাহলে আমরা শীর্ষবিন্দুগুলোকে লিখব। তাহলে শীর্ষবিন্দুগুলি হলো শীর্ষ বিন্দুগুলি হলো, তাহলে শীর্ষবিন্দুগুলি কি কি? এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলি হলো শীর্ষবিন্দু। তাহলে আমরা 2 এর দাগ করলাম। এবার আমরা 3 এর দাগের অঙ্কটি করব। 3 এর দাগের অঙ্কটিতে বলছে একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসেব করি। তাহলে সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার আর উচ্চতা 3 মিটার বলে দিয়েছে। তাহলে ওই ঘরে সবচেয়ে বড় কত বড় দণ্ড রাখা যাবে, তাহলে এর আমরা কর্ণ বের করে নেব। তাহলে সমকোণী চৌপলের সেই কর্ণের আমরা একটু আগে বললাম যে এই আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য, এটি সমকোণী চৌপল, এর কর্ণের দৈর্ঘ্য কি? রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এই সূত্রতে আমরা ওই অঙ্কটি করব। তাহলে আমরা লিখতে পারি যে 3 এর দাগ দিয়ে সমকোণী চৌপলাকার ঘরে, সমকোণী চৌপলাকার ঘরে সবচেয়ে লম্বা, সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে, যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য সূত্রটা আমরা কি?
লিখেছিলাম, সূত্রটা লিখেছিলাম যে রুট ওভার দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার মিটার। তাহলে দৈর্ঘ্য কত বলেছিল? দৈর্ঘ্য আমাদের এখানে বলেছিল 5, প্রস্থ 4 আর উচ্চতা 3। তাহলে আমরা এর জায়গাতে লিখে দেব যে রুট ওভার 5 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার মিটার। তাহলে 5 এর স্কয়ার কত হলো? 5 এর স্কয়ার হলো 25। 5 5 এ 5 স্কয়ার মানে দুটো 5 মাথায় থাকলে, যার মাথায় থাকে সেটা দুটো স্কয়ার থাকলে দুটো, বা 3 থাকলে তিনটে, 4 থাকলে চারটি। তাহলে 5 এর মাথায় 2 মানে 5 দুটি, অর্থাৎ 5 গুণ 5, 5 5 25 প্লাস 4 4 16 প্লাস 3 3 9 মিটার। তাহলে 16 আর 9 16 আর 9 25 আর এই 25, তাহলে হলো কত? 50 মিটার। এই 50 মিটার হলো, তাহলে 50 মানে হলো যে 5 × 5 × 2 মিটার। এই দুটো পাঁচের জন্য একটা পাঁচ বের হয়ে এলো, তাহলে 5√2 মিটার। তাহলে যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? তার দৈর্ঘ্য হবে 5√2 মিটার। ওকে, এবার আমরা 4 দাগের অঙ্কটি করি। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল, ঘনকের কটি তল থাকে? 6টি তল থাকে, তাহলে একটির ক্ষেত্রফল কত? 64 বর্গ মিটার হলে ঘনকটির আয়তন হিসেব করে লিখি। তাহলে ঘনকটির আয়তন কত সেটি জিজ্ঞাসা করেছে। তাহলে একটি তলের ক্ষেত্রফল বলেছে 64 বর্গ মিটার, তাহলে ঘনকটির আয়তন আমরা যেহেতু ঘরটির বাহুর দৈর্ঘ্য আমরা জানি না, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যটিকে মনে করে নেব। তাহলে মনে করি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য এ মিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যদি এ মিটার হয়, তাহলে ওখানে আমাদের বলেছিল কি? এখানে আমাদের বলেছিল যে ক্ষেত্রফল 64 বর্গ মিটার। তাহলে দৈর্ঘ্য যদি এ মিটার হয়, ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য স্কয়ার হয়ে যাবে। অতএব শর্তানুসারে এর স্কয়ার, এই যে এ মিটার দিয়েছিলাম দৈর্ঘ্য, তাহলে এর স্কয়ার ইকুয়াল টু 64, আর শুধু এ
ইকুয়াল টু 8। অতএব ঘনকটির বাহুর দৈর্ঘ্য, ঘনকটির বাহুর দৈর্ঘ্য 8 মিটার। 8 মিটার। তাহলে ঘনকটির আয়তন কত? অতএব ঘনকটির আয়তন ইকুয়াল টু এই যে 8 তার কিউব, 8 এর কিউব ঘনমিটার। তাহলে 8 এর কিউব মানে হলো এই যে 8 এর কিউব হলো 8 গুণ 8 গুণ 8, এই গুণ করলে 512 হবে। এটি এই কিউব আমাদের 20 সংখ্যা পর্যন্ত মুখস্থ রাখতে হবে। যেমন 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 216, 7 343 আর 8 512। তাহলে 8 এর কিউব 512। তাহলে এই 8 এর কিউব মানে হলো 512 ঘনমিটার। তাহলে ওই ঘনকটির আয়তন কত? ওই ঘনকটির আয়তন হলো 512 ঘনমিটার।